আজ আমরা দেখতে চলেছি 2014 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো 100 ইয়ার্স ব্যাক। এটি মূলত একটি চাইনিজ ফ্যান্টাসি মুভি, যেখানে হঠাৎ করে একটি ছেলে অদ্ভুতভাবে সাধারণ একটি পেন্টিংয়ের মাধ্যমে চলে যায় 100 বছর পেছনে, যখনকার সময়টা বর্তমান সময় থেকে ছিল সম্পূর্ণ আলাদা। আধুনিক যুগের একটি ছেলে হঠাৎ করেই যদি ফেসে যায় 90 শতকে, তাহলে তার পরিস্থিতি কেমন হবে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় মজার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি ছোট্ট শহরে, যেখানে আমরা জ্যাক নামক একটি ছেলেকে দেখতে পাই। বর্তমানে জ্যাকের বয়স হচ্ছে 20 বছর। সে এখন তাদের শহরেরই একটি কলেজে পড়ে। তবে আজ থেকে প্রায় অনেক বছর আগে, অর্থাৎ 90 শতকে জ্যাকের নানা জ্যাকে এবং তার মাকে সাথে নিয়ে চায়নার তাইওয়ান শহরে আসে। সে সময় জ্যাকের বয়স ছিল মাত্র 5 বছর। তবে জ্যাকের মা তখন বহুদিন ধরে অনেক ডিপ্রেশনে ছিল, তাই তার ক্রনিক ডিপ্রেশন নামের একটি রোগ হয়, আর একদিন সে ওভারডোজের কারণে মারা যায়। জ্যাক এতে প্রচণ্ড ভেঙে পড়েছিল। জ্যাকের কিন্তু বাবা বেঁচে আছে, তবে তার বাবা কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকত, যার কারণে মায়ের মৃত্যুর পর জ্যাক অনেক একা হয়ে পড়ে। তাই তার ছোটবেলার বেশিরভাগ সময় সে একাই কাটিয়েছে। এ ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায়। এখানে আমরা জ্যাককে দেখতে পাই। জ্যাক তার বন্ধুদের সাথে একটি জায়গাতে এসেছে। তবে জ্যাক যেই কলেজে পড়াশোনা করে, সেই কলেজে অনেক মজার একটি টিচার আছে, আর সেই টিচার ছিল তাদের কলেজের হিস্ট্রি টিচার, যাকে কলেজের সমস্ত স্টুডেন্টরা ভালোবেসে প্রফেসর পি বলে ডাকত। তবে অনেকেই আবার মজা করে তাকে প্রফেসর পিগো বলতো। আসলে এই টিচার ছিল অনেক মজার মানুষ, কারণ সে তার নানা রকম কর্মকাণ্ড দিয়ে কলেজের সবাইকে অনেক হাসাত। আর এই টিচারের কাছেই জ্যাক এবং তার কয়েকজন বন্ধুরা প্রাইভেট ক্লাস করত, যার কারণে তারা কলেজ শেষ করে প্রায় সময়ই প্রফেসর পি এর অফিস রুমে আসত। প্রফেসর পি এর আবার একটি শখ ছিল, সে প্রাচীন জিনিস সংগ্রহ করতে অনেক পছন্দ করে। তাই সে তার সম্পূর্ণ অফিস রুম প্রাচীনকালের জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো একদিন যখন জ্যাক এবং তার বন্ধুরা এই অফিস রুমে আসে, তখন সে সেখানে অনেক পুরাতন একটি ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরাটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা হয়তো কয়েক শতক আগের যুগের ক্যামেরা। তো জ্যাক তখন সেই ক্যামেরাটিকে চেক করার জন্য সেই ক্যামেরার সাহায্যে অনেক পুরাতন একটি ঘড়ির ছবি তোলে। তবে ঠিক এমন সময় তার অনেক জরুরি একটি কাজের কথা মনে পড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে সেই ক্যামেরাটি প্রফেসরকে ফেরত দিয়ে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রফেসর এতে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা ক্লাস না করেই সেখান থেকে দৌড়ে চলে গিয়েছে। তবে প্রফেসর এর চাইতেও বেশি অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় যে তার অফিস রুমে থাকা ঘড়িটির সময় বন্ধ হয়ে গেছে। আর এই ঘড়িটি ঠিক তখনই বন্ধ হয়ে গিয়েছিল যখন জ্যাক সেই ক্যামেরাটি দিয়ে ঘড়িটির ছবি তুলেছে। তবে ঘড়িটি দেখেই প্রফেসর পি বলে ওঠে, এটা কি সে? কিন্তু এই কথা সে কেন বলেছে সেটা আমরা পরে জানতে পারব। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই। জ্যাক এখানে তার বন্ধুদেরকে নিয়ে কলেজের ভেতরে তার গার্লফ্রেন্ডের কাছে আসে, আর সে সেখানে তার গার্লফ্রেন্ডকে উইশ করে। আসলে আজকে তার গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল, তাই সে তখন দৌড়ে প্রফেসরের অফিস থেকে বেরিয়ে এসেছে। তবে যখন সে তার গার্লফ্রেন্ডকে বার্থডে উইশ করে, তখন তার গার্লফ্রেন্ড তার উপর অনেক রেগে যায়, আর সে সঙ্গে সঙ্গেই তার সাথে ব্রেকআপ করে ফেলে। আর ব্রেকআপের কারণ হিসেবে সে জানায় যে জ্যাক নাকি সত্যিকারের ভালোবাসার অর্থই বোঝে না। আসলে কিছুদিন আগেই সে জ্যাককে বলেছিল যে তার নাকি সফট টেডিতে অ্যালার্জি আছে, কিন্তু জ্যাক সেই কথা ভুলে গিয়েছে, আর সে তার জন্মদিনে তাকে সেই সফট টেডি উপহার দিয়েছে। তাই তার গার্লফ্রেন্ড রাগ করে তার সাথে ব্রেকআপ করে ফেলে। আর স্বাভাবিকভাবেই জ্যাকের এতে অনেক মন খারাপ হয়। তাই তার বন্ধুরা তার মন ভালো করার জন্য পরের দিন সকালেই তারা জ্যাককে নিয়ে একটি মিউজিয়ামে যায়। আর এই মিউজিয়ামটির নাম অনেক অদ্ভুত ছিল, কারণ এই মিউজিয়ামটির নাম হল ঠোয়া টিউ টিয়ান। তবে তাদের সাথে তাদের কলেজের প্রফেসর পিও ছিল। তো তারা যেই জাদুঘরটিতে এসেছে, এটা ছিল তাইওয়ান শহরের সবচাইতে সমৃদ্ধ একটি জাদুঘর। অর্থাৎ এই জাদুঘরটি অনেক বিখ্যাত ছিল। তবে এই জাদুঘরটি মূলত 90 শতকের প্রাচীন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। মিউজিয়ামটিতে ওয়াটার ডাঙ্কন নামক একটি স্ট্যাচু রয়েছে, আর সেই স্ট্যাচুর সামনেই একটি দেয়ালে লেখা আছে ফ্লাওয়ার অফ ইউথ এবং ডক্টর চ্যাং। আসলে এখানকার স্ট্যাচু ছিল ডক্টর চ্যাং নামক একজন ব্যক্তির। তো এমন সময় সেখানে একজন ব্যক্তি চলে আসে, আর সে তাদেরকে একটি করে কয়েন দেয়, যে কয়েনটিতে ডক্টর চ্যাংয়ের ছবি দেয়া আছে। এরপর তারা সবাই মিলে জাদুঘরটির বিখ্যাত একটি পেইন্টিং দেখতে যায়। আর যখন তারা পেইন্টিংটি দেখছিল, ঠিক তখনই প্রফেসর পি জ্যাককে তার সেই ক্যামেরাটি দেয়।
যেটা সেদিন জ্যাক তার অফিসে দেখেছিল। আর প্রফেসর এখানে জ্যাককে পেইন্টিংটির ছবি তুলতে বলে। এরপর জ্যাক যখনই পেইন্টিংটির ছবি তোলে ঠিক তখনই আশেপাশে থাকা সমস্ত কিছু স্টপ হয়ে যায়, অর্থাৎ আশেপাশের সময় থেমে যায়। এমনকি জ্যাক এখানে দেখতে পায় যে পেইন্টিংটির মধ্যে সবকিছু চলাফেরা করছে, অর্থাৎ পেইন্টিংয়ে আঁকা ছবিগুলো জীবন্ত হয়ে গেছে। জ্যাক তো এতে অনেক অবাক হয়ে যায়। আর ঠিক তখনই সেই পেইন্টিংটির মধ্য থেকে অদ্ভুত এক ধরনের আলো বেরিয়ে আসে, আর সেই আলোর মাধ্যমে জ্যাক পেইন্টিংটির ভেতরে ঢুকে যায়। এরপর জ্যাক অনেক বড় একটি পোর্টালের মাধ্যমে মুহূর্তের মধ্যেই অচেনা একটি শহরে চলে আসছে। জ্যাক তো প্রথমে বুঝতে পারছিল না যে এটা কোন জায়গা, কিন্তু যখন সে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখে তখন সে বুঝতে পারে যে এটা তাইওয়ান শহর, যেখানে সে বর্তমানে বসবাস করছে। এরপর জ্যাক শহরটিতে ঘুরে ঘুরে কিছু বিলবোর্ড দেখতে পায়, যেখানে এখানকার তারিখ লেখা ছিল। আর তারিখ দেখে জ্যাক বুঝতে পারে যে এটা হলো 19 শতকের সময়, অর্থাৎ সে 20 শতক থেকে 19 শতকে চলে এসেছে। এরপর রাস্তাতে জ্যাক তার প্রিয় বন্ধু ব্ল্যাক ক্যাটকে দেখতে পায়। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, জ্যাক যখন তাদের সাথে কথা বলতে যায় তখন তারা কেউই তাকে চিনতে পারছিল না। তবে তারা দুজন মিলে তখন জ্যাককে সেখান থেকে টেনে একটি প্রোগ্রামে নিয়ে যায়, কারণ তাদের এখানে নাকি অনেক বড় একটি কালচারাল প্রোগ্রাম হচ্ছে, যেখানে পুরো শহরের মানুষ অ্যাটেন্ড করেছে। আর তারা এখানে জ্যাককে অদ্ভুত একটি পোশাক পরিয়ে দেয়। তবে জ্যাক কোনো কিছু বুঝতে না পারার কারণে এখানে মিস্টার লিন নামক একজন ব্যক্তির সাথে তার ঝগড়া হয়ে যায়। মিস্টার লিন আবার ছিল অনেক প্রভাবশালী ব্যক্তি। সে ছিল সেই শহরের অনেক বড় একজন ব্যবসায়ী, যার কারণে সে তখন জ্যাককে মারতে চাইছিল। কিন্তু ঠিক তখনই সেখানে জিঞ্জার নামক একটি মহিলা আসে, আর এই মহিলাটি একদম হুবহু জ্যাকের মায়ের মতো দেখতে ছিল। তো জিঞ্জার এখানে মিস্টার লিনের হাত থেকে জ্যাককে বাঁচায়। তবে জ্যাক যখন এখানে জিঞ্জারকে দেখতে পায় তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে ভাবছিল তার মা কি করে বেঁচে আছে। সে তো অনেক বছর আগেই মারা গিয়েছিল। তবে জিঞ্জার এখানে জ্যাককে চিনতে না পারায় জ্যাক অনেক আপসেট হয়ে যায়, কারণ তার মা কিনা তাকে চিনতে পারছে না। তো এখানকার সমস্ত ঝামেলা শেষ হওয়ার পর জ্যাক মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার মায়ের কাছে যাবে, আর তার মায়ের সাথে সে কথা বললেই সে হয়তো তাকে চিনতে পারবে। তাই জ্যাক তখন ব্ল্যাক ক্যাট এবং তার ছোট ভাই টিমের সাথে আবারও নতুন করে বন্ধুত্ব করে ফেলে। আর পরের দিন সকালবেলায় জ্যাক তাদের দুজনকে অনেক অনুরোধ করে যাতে করে তারা তাকে শুধু একবারের জন্য জিঞ্জারের কাছে নিয়ে যায়। তো তারা তখন জ্যাকের কথায় রাজিও হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে একটি মার্কেটের ভেতরে ঘুরতে ঘুরতে জিঞ্জারদের বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু মাঝ রাস্তাতেই তাদের কাছে একটি ছেলে আসে, যার নাম ছিল জিসাং। গতকাল যার সাথে লিনের ঝামেলা হয়েছিল, তাই লিনের ছেলে জিসাং এখানে জ্যাককে অনেক হুমকি দেয়, কারণ সে তার বাবার সাথে ঝামেলায় জড়িয়েছে। কিন্তু জ্যাক তার কথায় কোনো পাত্তা না দিয়ে তার দুই বন্ধুকে নিয়ে সোজা জিঞ্জারদের বাড়ির দিকে যায়। অন্যদিকে আমরা জিঞ্জারকে দেখতে পাই, যে কিনা পি নামক একজন ব্যক্তির সাথে কথা বলছিল। জিঞ্জারের আসলে একটি কাপড়ের কারখানা আছে, যেখানে সে বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করে। আর মিস্টার পি জিঞ্জারের কারখানাতেই কাজ করে। তবে পি একদম হুবহু প্রফেসর পি এর মতো দেখতে ছিল, যে কিনা জ্যাকদের কলেজের হিস্ট্রি টিচার। তো কিছুক্ষণ পরেই সেখানে জ্যাক চলে আসে। আর সে যখন সেখানে পিকে দেখতে পায় তখন সে পিকে মারতে যায়, কারণ তার জন্যই সে এখানে এসে ফেঁসে গিয়েছে। আর নিশ্চয়ই প্রফেসর পি তার সঙ্গে সবকিছু জেনে বুঝেই করেছে। তাই জ্যাক এখানে পিকে মারতে যায়, কিন্তু পি এখানে বলে যে সে তো জ্যাককে চেনেই না, আজকেই নাকি সে তাকে প্রথম দেখছে, তাহলে কেন সে তার সাথে এমনটা করতে যাবে। কিন্তু জিসাং তো পিয়ের কোনো কথাই শুনছিল না। সে এখানে তার সাথে প্রচুর পরিমাণে ঝগড়া করছিল। আর এমন সময় আবার সেই বাড়ির সামনের রাস্তা দিয়ে পুলিশেরা হেঁটে যাচ্ছিল। তাই যখন এখানে তারা ঝগড়া দেখতে পায় তখন তারা জ্যাকদের কাছে আসে। আর তারপরও তাদের ঝগড়া না থামায় পুলিশেরা তাদেরকে গ্রেফতার করতে যায়। কিন্তু জিঞ্জার এখানে পরিস্থিতি সামলে নেয়। এর কিছুক্ষণ পর জ্যাক যখন পিয়ের সাথে একা ছিল তখন পি এখানে জ্যাককে সমস্ত কিছু ক্লিয়ার করে। সে জ্যাককে বলে, আমি হলাম প্রফেসর পি, আর হ্যাঁ আমি সবকিছু জানি। তবে তোমাকে এখানে নিয়ে আসার পেছনে অনেক বড় একটি কারণ আছে, যেটা তুমি ধীরে ধীরেই বুঝতে পারবে। এরপর পি জ্যাককে একটি থিয়েটারে নিয়ে যায়। আর এই থিয়েটারটি ছিল তার নিজেরই। পি আসলে শুধুমাত্র কারখানাতে টেইলার্সের কাজই নয়, তার পাশাপাশি সে এই থিয়েটারও চালায়। আর থিয়েটারটিতে প্রায় সময় সে অনেক প্রোগ্রামেরও আয়োজন করে। আসলে সে ছিল এই থিয়েটারের ডিরেক্টর, আর এখান থেকে সে বেশ ভালো পরিমাণে অর্থও উপার্জন করে। তো আজকেও এই থিয়েটারে তার একটি প্রোগ্রাম ছিল, তাই সে জ্যাককে তার প্রোগ্রামের সমস্ত কিছু দেখায়। তো জ্যাক যখন এখানকার সবকিছু ঘুরে ঘুরে দেখছিল
তখন সে হঠাৎ করে স্টেজের সামনে অডিয়েন্সের মাঝখানে খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটির নাম ছিল লিয়া। লিয়াকে দেখার পর সে যেন তার চোখে সরাতে পারছিল না। আসলে প্রথম দেখাতেই সে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। তো লিয়া এবং তার বান্ধবী গিসা এই থিয়েটারেই পিয়ের কাছে গান, নাচ এবং অভিনয় শেখে। অর্থাৎ তাদের এই 3টি বিষয়ে অনেক ইন্টারেস্ট আছে। আর জ্যাক এটা তাদের কথোপকথন শুনে বুঝতে পারে। তাই জ্যাক তখন রোজকে ইমপ্রেস করার জন্য কিছুক্ষণ পরে স্টেজের মধ্যে যেই শোটি হতে যাচ্ছিল সেই শোয়ের একটি গাছের রোল সে প্লে করতে যায়। তাই সঙ্গে সঙ্গে সে গাছের কস্টিউমও পরে ফেলে। তবে তাদের আজকে শোটি ছিল রোমান্টিক ড্রামার উপর ভিত্তি করে, কিন্তু জ্যাক এখানে শুধুমাত্র লিয়াকে হাসানোর জন্য সেই রোমান্টিক ড্রামাকে পুরোপুরি কমেডিতে বদলে ফেলে। কারণ স্টেজের মধ্যে সে এত পরিমাণে হাসির কাণ্ড ঘটায় যেটা দেখে অডিয়েন্সদের প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে ঠিক এমন সময় সেখানে তাইওয়ান শহরের পুলিশ চলে আসে। আর স্টেজে এসে একজন পুলিশ অফিসার সবাইকে উদ্দেশ্য করে বলে যে সামনের সপ্তাহে তাদের তাইওয়ান শহরে জাপানিজ ক্রাউন প্রিন্স আসবে, কারণ সে নাকি তাদের সম্পূর্ণ শহরটিকে ভিজিট করবে। তবে ক্রাউন প্রিন্সের কাছ থেকে একটি নোটিশ এসেছে যে যেই সকল মানুষ জাপানিজ নয় তারা এখন থেকে কোনো ধরনের এন্টারটেইনমেন্টের কাজ করতে পারবে না। তবে এই নিয়ম এখানে থাকা কারো কাছেই পছন্দ হয় না। এমনকি প্রফেসর পিও এখানে এই নিয়মের বিরোধিতা করে, কারণ এই নিয়মের মাধ্যমে জাপানিজ এবং অন্যান্য দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। তো এমন সময় সেখানে অডিয়েন্সের মধ্য থেকে লিয়া দাঁড়িয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে সেখানে জাপানের জাতীয় সঙ্গীত গায়, যেখানে মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে। তাই তখন লিয়ার সাথে সাথে সেখানকার সমস্ত অডিয়েন্সরা যোগ দেয়। এরপর সেখানে থাকা সমস্ত মানুষেরা একসঙ্গে প্রতিবাদ করে। আর সেখানে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে পুলিশের পক্ষে এই পরিস্থিতি সামলানো সম্ভব ছিল না, যার কারণে পুলিশ অফিসার ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তো এর কিছুক্ষণ পর জ্যাক সেখানে একটি পেইন্টিং দেখতে পায় যেখানে বর্তমান তাইওয়ানের ছবি আঁকা ছিল। অর্থাৎ পেইন্টিংয়ে থাকা দৃশ্যগুলো ছিল 20 শতকের। তো জ্যাক তখন এই পেইন্টিংটির সাহায্যে 19 শতক থেকে 20 শতকে ফিরে যাওয়ার চেষ্টা করে, ঠিক যেমনভাবে সে পেইন্টিংয়ের মাধ্যমে এখানে এসেছিল। কিন্তু ঠিক তখনই প্রফেসর পি তাকে বলে, তুমি এই পেইন্টিংয়ের মাধ্যমে 20 শতকে যেতে পারবে না, কারণ পেইন্টিংটি এখনও সম্পূর্ণই হয়নি। তারপরও জ্যাক পিয়ের সেই ক্যামেরাটির সাহায্যে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে এতে ব্যর্থ হয়। তাই জ্যাক তখন বুঝতে পারে যে কোনো অসম্পূর্ণ ছবির মধ্যে ক্যামেরাটি কাজ করে না, অর্থাৎ অসম্পূর্ণ পেইন্টিংয়ে টাইম ট্রাভেলের পোর্টাল খোলে না। এরপর প্রফেসর পি জ্যাককে জানায় যে সে প্রথমবার কিভাবে এখানে এসেছিল। আসলে প্রফেসর একদিন থোয়া থিউ তিয়ান জাদুঘরে ঘুরতে গিয়েছিল আর তার গলায় ছিল তার এই পুরাতন ক্যামেরা। এরপর যখন সে সেই জাদুঘরের সেই পেইন্টিংটির সামনে আসে তখন সে এমনিতেই পেইন্টিংটির একটি ছবি তোলে। ফলে সঙ্গে সঙ্গে সে 20 শতক থেকে 19 শতকে চলে আসে, ঠিক যেমনটা ঘটেছিল জ্যাকের সাথে। অর্থাৎ এই ক্যামেরাটির মাধ্যমেই টাইম ট্রাভেল করা যায়। তো পিয়ের এখানে আসার পর সে যখন জ্যাকের মা জিঞ্জারকে প্রথম দেখেছিল তখনই তার কাছে জিঞ্জারকে অনেক ভালো লাগে। তাই এরপর থেকে ইচ্ছে করে সে এখানে আসত। এমনকি কিছুদিনের মধ্যে সে জিঞ্জারের কারখানায় কাজও নিয়ে নেয়, যাতে করে সে জিঞ্জারের সাথে সময় কাটাতে পারে। এরপর সে এখানে সেই থিয়েটারটি খোলে, যাতে করে সে অনেক টাকা উপার্জন করে জিঞ্জারকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে থাকতে পারে। এরপর প্রফেসর জ্যাককে আরও জানায় যে সে নাকি জ্যাককে এ কারণেই এখানে নিয়ে এসেছে, যাতে করে জিঞ্জারের সাথে তার সম্পর্ক তৈরি করতে জ্যাক তাকে সাহায্য করে। প্রফেসর তখন জ্যাককে বলে, তুমি শুধু জিঞ্জারকে অন্যান্য পুরুষদের কাছ থেকে দূরে রাখবে, অর্থাৎ কেউ যেন তার ধারের কাছেও আসতে না পারে। আর যদি তুমি এটা করতে পারো তাহলেই আমি তোমার 20 শতকে ফিরে যাওয়ার ব্যবস্থা করব। আর জ্যাকও এখানে প্রফেসর পিয়ের কথায় রাজি হয়ে যায়, কারণ তারও তো এখানে লিয়াকে ভালো লেগেছে। এই সুযোগে যদি সেও লিয়াকে পটিয়ে ফেলতে পারে। এরপর জ্যাকের এখানে প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। জ্যাক এখন প্রফেসর পিয়ের থিয়েটার টিমের সাথে কাজ করে। আর এই কয়েকদিনের মধ্যে এখানকার সকল মানুষের সাথে জ্যাকের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই সে তখন তাদের সবাইকে তার 20 শতকের নলেজকে কাজে লাগিয়ে শোয়ের জন্য নতুন নতুন পোশাক এবং নতুন নতুন লুকের আইডিয়া দেয়। এমনকি জ্যাক এখন জিঞ্জারদের কারখানাতেই থাকে। তো একদিন যখন জ্যাক সেই কারখানাতে ছিল তখন সেখানকার পাশের একটি দোকানে লিয়া তার বান্ধবীকে নিয়ে কিছু কিনতে আসে। আর লিয়া যেহেতু অনেক সুন্দরী ছিল তাই এলাকার সবাই তাকে পটাতে চাইত। তো লিয়াকে এখানে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে একটি ছেলে চলে আসে আর সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তবে জ্যাক যখন এটা দেখতে পায়
তখন সে সেখানে একটি গিটার নিয়ে গান গাইতে শুরু করে, যাতে করে লিয়া তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। আর জ্যাকের এই প্ল্যান কাজও করে। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে